চলো, তো আমাদের এথিক্সের প্রশ্নর 2015 অবধি হয়েছিল। আমরা 2015 পর থেকে শুরু করবো, অর্থাৎ জুন 2015 দেখাচ্ছে, তারপরে এইখান থেকে শুরু হবে মনে হয়। এখান থেকে শুরু হবে, হ্যাঁ দাদা এখান থেকে হবে। ঠিক আছে, জুন 2015। Which one of the following has recommended internal sanction? তাহলে কোন দার্শনিক তোমার ইন্টারনাল স্যাংশনের কথা বলেছিল? মিল 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 ইন্টারনাল স্যাংশনের কথা বলেছিল। আর এক্সটার্নাল স্যাংশনের কথা কে বলেছেন? বেনথাম 4টে এক্সটার্নাল স্যাংশন দিয়েছিলেন। সেই 4টে কি কি বলতো? ফিজিক্যাল, পলিটিক্যাল, সোশ্যাল, রিলিজিয়াস। গুড। তো বেনথাম তোমার 4টে কি দিচ্ছেন? এক্সটার্নাল স্যাংশন দিচ্ছেন। স্যাংশন মানে হচ্ছে সোর্স, যে উৎসগুলোর কারণে আমরা নৈতিক কর্ম করি। একটা হচ্ছে ফিজিক্যাল বা যেটাকে আমরা ন্যাচারাল বলি, 2 নম্বর হচ্ছে পলিটিক্যাল, যেটাকে আমরা লিগালও বলতে পারি, আর 3 নম্বর কি? তাই তো। আর তারপরে হচ্ছে রিলিজিয়াস স্যাংশন। সোশ্যাল স্যাংশনকে আমরা পপুলার স্যাংশনও বলতে পারবো, হ্যাঁ, যেটা সমাজে চলছে। হ্যাঁ, সমাজের কিছু দায়বদ্ধতার কারণে আমরা নৈতিক কর্ম করতে বাধ্য থাকি। কখনো ধর্মীয় ভয়ে আমরা নৈতিক কর্ম করি, কিংবা ল অ্যান্ড অর্ডারের ভয়ে আমরা কর্ম করি, প্রাকৃতিক নিয়মে কখনো কখনো আমরা নৈতিক কর্ম করতে বাধ্য হয়ে যাই। হ্যাঁ, ওকে, এই হচ্ছে বেনথামের এক্সটার্নাল স্যাংশন। এইগুলোর পাশাপাশি তিনি ইন্টারনাল স্যাংশনকে অ্যাড করছেন। ইন্টারনাল স্যাংশন যখন অ্যাড হচ্ছে, তো যেটাকে আমরা বলতে পারি কনসায়েন্স বা বিবেক বলতে পারি, তাই না? যেটাকে মিল বলছেন বিবেক বা কনসায়েন্স বলছেন। এটা অ্যাড হওয়ার ফলে একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে তখন আমরা যে কর্মগুলো করি বা সেই কর্মের ফলের কথা যখন আমরা ভাবি, তখন কিন্তু আমরা শুধুমাত্র তার পরিমাণ দেখে সেটাকে আমরা করি না, জাজ করি না বা বিচার করি না। আমরা তখন সেটা কি করি? গুণটাকেও দেখি। তাহলে এমন আমরা বলতে পারি না যে মিল শুধুমাত্র কোয়ালিটি কথা বলেছেন, ওটা সুখের গুণগতর কথা বলেছেন, কথা বলা যাবে না। আমরা কি বলবো? যে মিল সুখের পরিমাণের পাশাপাশি গুণের কথাও বলেছেন। হ্যাঁ, তোমাদের একটা প্রশ্ন এসেছিল দেখবে এই জায়গা থেকে, কনসেপ্ট থেকে। আমরা অনেকেই ভাবি যে শুধু হয়তো গুণের কথাই বলছেন, না, উনি বলছেন যতটা, ওনার স্টেটমেন্টটা এরকম যে যতটা তোমার পরিমাণটা, কোয়ান্টিটি যে রূপে রিয়েল, একই রকম ভাবে কোয়ালিটিও সেই রূপে রিয়েল। সুখের ক্ষেত্রে যেমন আমাদেরকে কোয়ান্টিটিটা ম্যাটার করে, সেরকম কোয়ালিটিটাও ম্যাটার করে। তবে কোয়ালিটির উপর উনি বেশি গুরুত্ব দিচ্ছেন, কোয়ান্টিটিকে রিজেক্ট করেনি, বাট কোয়ালিটির উপর গুরুত্ব দিয়েছেন বেশি। এবং এর সাথে সাথে আমরা বলতে পারি যে ইনি হচ্ছেন প্রথম যিনি কিন্তু এই গুণগত বা সুখের গুণগত পার্থক্যের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করছেন। এর পূর্বে যতজন এসেছে, সে হতে পারে পূর্বের যারা গ্রিককে সময়েও যারা সুখবাদী ছিলেন, হ্যাঁ, যারা ধরো বলেছেন যে মানসিক সুখ, সেই মানসিক সুখ চাওয়া ব্যক্তিরাও কিন্তু পরিমাণগত সুখের কথাই ভাবতেন, তারা কিন্তু কখনোই গুণগত সুখের কথা ভাবেননি। হ্যাঁ, এরপর দেখো, এরপরের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একজন ফিলসফার তার একটা স্টেটমেন্ট দিচ্ছে, বলছে আইদার ফ্রিডম অফ উইল ইজ আ ফ্যাক্ট আর মোরাল জাজমেন্ট আর ডিলিউশন। তাহলে এই যে ইচ্ছার স্বাধীনতাকে একটা ফ্যাক্ট বলতে হবে, ঘটনা বলতে হবে, না হলে কি হয়ে যাবে? মোরাল জাজমেন্ট ভ্রমা। এই স্টেটমেন্টটি কে দিয়েছে? আইদার ফ্রিডম অফ উইল ইজ আ ফ্যাক্ট আর মোরাল জাজমেন্ট আর ডিলিউশন।
মার্টিনিউ। মার্টিনি। মার্টিন, ভেরি গুড। এই ফ্রিডম অফ উইল খুবই গুরুত্বপূর্ণ। আমরা কান্টের ফিলসফিতেও দেখতে পাই, কান্ট বলছেন যে ফ্রি উইল বা ফ্রিডম অফ উইল যেটা, সেটা ফাউন্ডেশন অফ এথিক্স। কি সেটা? ফাউন্ডেশন অফ এথিক্স। কান্ট তিনটে পোস্টুলেটস অফ মরালিটি স্বীকার করছেন। সেই তিনটে পোস্টুলেটস অফ মরালিটি গুলো কি কি গো? এক্সিস্টেন্স অফ গড, ফ্রিডম অফ উইল আর ইমর্টালিটি অফ সোল। এই যে দেখো, এই পোস্টুলেটস বা নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতি, সেখানেও আমরা ফ্রিডম অফ উইলকে পাচ্ছি একটা কান্টের দর্শনে। তো ফ্রিডম অফ উইল খুবই গুরুত্বপূর্ণ। যদি ফ্রি উইল না থাকে তাহলে কি করা যাবে না? না, আমরা সেই কর্মটির কি করতে পারবো না, না বিচার করতে পারবো না, নৈতিকতা বিচার করতে পারবো, তাই না? সেই জন্য ভারতীয় দর্শনে যে কর্মবাদ, সেই কর্মবাদে কি স্বীকার করা হয়েছে? ফ্রিডম অফ উইল ফ্রিডম কে করা হয়েছে। ব্যক্তির স্বাধীনতা আছে, সে তার স্বাধীন চিন্তাধারা দিয়ে সে কর্ম করবে, কিন্তু সেই কর্ম করার পর তার যেটা ফল, সেটা তাকে গ্রহণ করতেই হবে। আর এই জায়গাটাই কি করে না, আমাদের ভারতীয় কর্মবাদকে পাশ্চাত্যের ডিটারমিনিজমের সঙ্গে পৃথক করে। ডিটারমিনিজম যেরকম আমরা স্পিনোজার কথা বলতে পারি, এরা ফ্রিডম অফ উইলকে স্বীকার করে না। এরা বলে ফ্রি উইল যেটা, সেটা হচ্ছে এক প্রকার ভ্রম, এক প্রকার ইলিউশন। উনি যে তিন প্রকার জ্ঞানের কথা বলেছেন, সব থেকে লোয়েস্ট লেভেলের যে জ্ঞান, ইমাজিনারি নলেজ বা আমরা বলতে পারি কাল্পনিক জ্ঞান, সেই জ্ঞানের স্তরে রেখেছেন উনি। উনি বলছেন ফ্রিডম, তুমি যদি ভাবো যে তুমি তোমার মধ্যে ফ্রিডম আছে বা তোমার ফ্রি উইল আছে, তাহলে সেটা তোমার ভ্রম। এটাও তোমাদের ইউজিসি নেটে প্রশ্ন করেছিল। ওকে, এখানে আমি অনেকগুলোই প্রশ্ন জেনে নিলাম, কিন্তু আমি যতগুলোই বললাম সবগুলোই কিন্তু ইউজিসি নেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তাহলে আইদার ফ্রিডম অফ উইল ইজ আ ফ্যাক্ট অর মরাল জাজমেন্ট আর ডিলিউশন, এই স্টেটমেন্টটি হচ্ছে মার্টিনিও। আচ্ছা, মার্টিনিও কোন পার্টে মানে বিলং করে, এথিক্স এর কোন তত্ত্বের সাথে তার সম্পর্ক? ইনটিউশনিজম। ইনটিউশনিজম। হ্যাঁ, ইনটিউশনিজম। বলো। ইনটিউশনিজম। ইনটিউশনিজম। আচ্ছা, এই যে ইনটিউশনিজম, এই ইনটিউশনিজম এর বক্তব্য কি? যে আমরা কি করতে পারি, আমাদের নৈতিক কর্ম যেগুলো করি, সেই কর্মের বিচার আমরা সরাসরিভাবে করতে পারি। মানে আমাদের ইনটিউশন বা আমাদের শখটা সরাসরিভাবে, ডাইরেক্ট ভাবে, ইমিডিয়েট ভাবে, তাৎক্ষণিক ভাবে আমাদেরকে বলে দেয় যে এই কর্মটি ঠিক নাকি ভুল। অর্থাৎ ইমিডিয়েটলি বা ডাইরেক্টলি আমরা ওই কর্মটাকে বিচার করতে পারবো যে কর্মটা ভুল না খারাপ। এবং এরা আরো বলে যে কর্মের ফলটা গুরুত্বপূর্ণ নয়, কি ফল এলো সেটা ইম্পর্টেন্ট না, বাট আমার মোটিভটা ইম্পর্টেন্ট। কি বললাম? যে এরা বলবে আমার কর্মের ফল বা কনসিকুয়েন্স কি আসছে সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি কোন মোটিভে কর্মটি করছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এই মার্টিনিও সেই তোমার ইনটিউশনিজমের একজন ফিলসফার, তাই না? একজন বিখ্যাত ফিলসফার। তার কোনো গ্রন্থ, তার কোনো গ্রন্থ জানা আছে? বলো। আমরা
মার্টিনিওর গ্রন্থের মধ্যে একটা বলতে পারি দ্য রেশনালি রিলিজিয়াস ইনকোয়ারি। হ্যাঁ, আমাদেরকে কিন্তু এই গ্রন্থ বা তার থিওরিগুলোকে মনে রাখতে হবে আমাদের পরীক্ষার জন্য। যে কোনো ক্ষেত্রেই, শুধু এই মার্টিনি বলেই না, আমরা যে কোনো ফিলসফারই পড়বো তার গ্রন্থ। এবং রিসেন্ট টাইমে তোমাদের তো আমি দেখছিলাম, আজকে সকালে কয়েকটা আমাকে প্রশ্ন পাঠালো একজন, দেখছি 2025-এর ডিসেম্বরে অনেকগুলো গ্রন্থ দিয়ে প্রশ্ন পড়েছে, তাই না? সেই জন্যে তোমরা অবশ্যই ফিলসফারদের গ্রন্থ মনে রাখবে। ওকে, দেন mark the correct alternative form the following according to the perfectionism. আচ্ছা, আমরা পারফেকশনিজম পড়েছিলাম। হ্যাঁ হুম, পড়েছি। পারফেকশনিজম পড়েছিলাম। পারফেকশনিজমের একটা অন্য নাম বলো। পারফেকশনিজমের আর একটা নাম বলো। সেলফ Self রিয়েলাইজেশন, সেলফ রিয়েলাইজেশন, সেলফ সেলফ রিয়েলাইজেশন। রিয়েলাইজেশন। ভেরি গুড। পারফেকশনিজম হচ্ছে এমন একটি তত্ত্ব যে কি বলে না, নিজেকে উপলব্ধি করো। তুমি যদি নিজেকে উপলব্ধি করো তাহলে কি হবে? হুম, না, তুমি একটা আদর্শ মানুষ হতে পারবে। কি হতে পারবে? ওয়েল বিং হতে পারবে, তাই না? ওয়েল বিং হতে পারবে। এই পারফেকশনিজম, যাকে আমরা সেলফ রিয়ালাইজেশন থিওরি বলি, যে তোমার নিজেকে উপলব্ধির উপর গুরুত্ব দেয়, এই পারফেকশনিজমের আর্লি পিরিয়ড যাদের সঙ্গে জড়িয়ে তাদের নাম কি? হুম, বলো। প্লেটো, অ্যারিস্টটল, প্লেটো, অ্যারিস্টটল। এই প্লেটো অ্যারিস্টটলের যে তত্ত্ব সেটাকে আমরা বলি ইউডোমনিজম। এই ইউডোমনিজম শব্দ ইউডোমোনিয়া থেকে আসছে। সেই ইউডোমোনিয়া শব্দের অর্থও কিন্তু ওয়েল বিং, তাই না? তো প্লেটো অ্যারিস্টটলও কিন্তু তোমার এই ওয়েল বিং হওয়ার কি রাখে না, দাবি রাখে যে আদর্শ মানুষ হও। আমার এখনই মনে পড়লো যে আমাকে একটা প্রশ্ন পাঠিয়েছিল একজন। হ্যাঁ, এই জায়গা থেকেই প্রশ্ন পাঠিয়েছিল। তোমরা বলো না কি একটা প্রশ্ন পাঠিয়েছে? প্রশ্নটা এটাই, দেখো আমি বলছি শুনবে। ইন্ডিভিজুয়াল ক্যান নট অ্যাটেন দ্য গুড ইন আইসোলেশন। ইন্ডিভিজুয়াল ক্যান নট অ্যাটেন গুড ইন আইসোলেশন but only in society. The mission of the state is to promote virtue and happiness. এটা তোমাদের ইউজিসি নেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এবং এটা মনে হয় আমাদের মক টেস্টও দেওয়া হয়েছিল। এখন এই স্টেটমেন্টটি কার? প্রথমত এই স্টেটমেন্টটি বক্তব্যটা আমরা বুঝি। বক্তব্য হচ্ছে যে একটা ব্যক্তি সে কখনোই যে মঙ্গল বা ভালো সে নিজেকে আইসোলেট করে কখনোই পেতে পারে না। ব্যক্তির ভালো কার মধ্যে নিহিত? সোসাইটির মধ্যে নিহিত, অর্থাৎ সমাজের সঙ্গে জড়িয়ে তার ভালো। হ্যাঁ, এবং একটা স্টেটের কাজ কি হবে? একটা স্টেটের লক্ষ্য হবে যে ব্যক্তির মধ্যে ভার্চু আনা, সদ্গুণ নিয়ে আসা, এবং ব্যক্তির মধ্যে হ্যাপিনেস নিয়ে আসা। তাহলে এই ইউডোমোনিয়া আবার হ্যাপিনেসকেও রিপ্রেজেন্ট করে। এই স্টেটমেন্ট হচ্ছে প্লেটোর। এই স্টেটমেন্টটা প্লেটোর। এই প্লেটো, যিনি পারফেকশনিজমের আর্লিয়ার ফিলসফার বলতে পারি আমরা, বা ইউডোমনিস্ট ফিলসফার বলতে পারি। ইনি কি বলছেন এই বক্তব্যের সঙ্গে আমরা পারফেকশনিজমের সম্পর্ক কোথায় পাচ্ছি? এই বক্তব্য দেখো বলছে যে ব্যক্তির ভালো কার ভালোর মধ্যে নিহিত? সমাজের ভালোর মধ্যে নিহিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সমাজের লক্ষ্য হচ্ছে যে ব্যক্তিকে আদর্শ ব্যক্তি রূপে পরিণত করা। তুমি ভালো করে দেখবে, যখন তুমি হেগেল পড়বে, হেগেল একজন পারফেকশনিজমের ফিলসফার। ওকে, তোমরা ব্রাডলি পড়বে,
তিনি একজন পারফেকশনিজমের ফিলোসফার, তাই না? টি.এইচ. গ্রিন অলসো পারফেকশনিজমের ফিলোসফার। এদের বক্তব্য কি যদি আমি দেখি, হেগেল হেগেল বলছে বি আ পার্সন, বা তার ডাই টু লিভ। এই যে ডাই টু লিভ বা বি আ পার্সন স্টেটমেন্টগুলোর বক্তব্য হচ্ছে এটাই যে ব্যক্তির মধ্যে থাকা যে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ, অহং অহং অ্যাপ্রোচ, ইগোইস্টিক অ্যাপ্রোচ, এই ইগোইস্টিক অ্যাপ্রোচকে যখন সে ত্যাগ করে ইউনিভার্সালিস্টিক বা বলতে পারো সমাজের কল্যাণের সঙ্গে তার নিজের কল্যাণকে খুঁজে পাবে, তখন সে আদর্শ ব্যক্তি হতে পারবে, সে পার্সন হতে পারবে। তার ছোট আমিকে মেরে সে কি করবে না, বড় আমিকে জাগিয়ে তুলবে, ডাই টু লিভ। বা মাই স্টেশন অ্যান্ড ইটস ডিউটিস, আমাদের প্রত্যেকের যে অবস্থান, ব্রাডলির যে বিখ্যাত স্টেটমেন্ট, সেই অবস্থান অনুযায়ী আমাদেরকে কি করতে কর্ম করতে হতে, প্রত্যেকে আমরা কোথাও না কোথাও সমাজের সঙ্গে দায়বদ্ধ, তাই না? সমাজের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে। এই ধরনের কথা দেখবে তুমি অ্যারিস্টটলের ফিলোসফিতেও পাবে। অ্যারিস্টটল কি বলছে যে বাবা, যে ব্যক্তি সমাজে বসবাস করে না সে হয় পশু না হয় দেবতা। আমাদের প্রত্যেকের সমাজের সঙ্গে কিন্তু সম্পর্ক আছে, সমাজ ছেড়ে গিয়ে আমরা কিন্তু মানুষ হতে পারি না। হ্যাঁ, আরেকটা ব্যাপার তুমি দেখবে, আমি বলছি না যে হিউম ইউডোমনিস্টের ফিলোসফার বা হিউম পারফেকশনিজমের লোক, আমি বলতে চাই যে সমাজের সঙ্গে কি হবে ফিলোসফির সম্পর্ক। তো হিউমও বলছে যে তুমি ফিলোসফি চর্চা করো, তুমি বিজ্ঞান চর্চা করো, সব চর্চা করো, অসুবিধা নেই, কিন্তু ভুলে যাবে না তোমার চর্চা অবশ্যই হ্যাঁ সমাজের ঊর্ধ্বে গিয়ে না, তুমি আফটার অল একজন মানুষ, সামাজিক মানুষ। তো এই যে ব্যাপারগুলো, তো যাই হোক, এই কথাটা যেমন প্রশ্ন পাঠিয়েছিলে তাকে বলে দিলাম যে এটা হচ্ছে প্লেটো আনসার। আর এই যে আমি বললাম পারফেকশনিজমের ব্যাকগ্রাউন্ড, যে প্লেটো বা অ্যারিস্টটল এরা কিন্তু ইউডোমনিস্ট হলেও এরা পারফেকশনিজমের দিকে ইয়ে করেছেন, নিয়ে গেছেন তাদের বক্তব্যগুলোকে। পরবর্তীতে হেগেল, ব্রাডলি এরা এসে পারফেকশনিজমকে আরো উন্নত স্তরে নিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে নিচের কোন স্টেটমেন্টটি পারফেকশনিজমের সঙ্গে যাবে? প্লেজার অ্যালোন ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ মরালিটি, এটা হচ্ছে সুখবাদীদের বক্তব্য, তাই না? কাদের বক্তব্য? সুখবাদীদের সুখবাদী। ইউটিলিটি ইজ দ্য ইন্ডেক্স অফ মরালিটি, উপযোগবাদীদের মতবাদ। উপযোগিতাবাদী যারা, মিল বেনথাম এরা। রিজন অ্যালোন ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ মরালিটি, পারফেকশনিস্ট। হ্যাঁ, রেশনালিস্ট। তাদের বক্তব্য রিজন অ্যালোন ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ মরালিটি। ন্যাশনালিজম। র্যাশনালিজম, একজন র্যাশনালিজম এখানে কিন্তু এথিক্যাল র্যাশনালিজম মাথায় রাখবে, এখানে র্যাশনালিজম আর ওই আমাদের যে সোর্সেস অফ নলেজের যে র্যাশনালিজম, দুটো ভিন্ন জিনিস। আমরা যখন জ্ঞানের উৎস প্রসঙ্গে ইমপ্রেসিজম বা র্যাশনালিজমের কথা বলি, তখন কিন্তু আমরা তোমার কানকে কারোর মধ্যে ফেলি না, কিন্তু এথিক্সে আমরা যখন র্যাশনালিজমের কথা বলি, তখন আমরা কানকে কি করতে পারি, কার দলে ফেলতে পারি? হ্যাঁ বলো, কানকে আমরা র্যাশনালিজমের মধ্যে ফেলতে পারি, ঠিক কিনা? হ্যাঁ। তাহলে এই কান্ট হচ্ছে র্যাশনালিস্ট। কেন র্যাশনালিস্ট? কারণ কান্টের বক্তব্য হচ্ছে যে রিজন কি, রিজন হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড অফ মরালিটি। এরপর আমাদের ইনটুইশন, ইনটুইশন ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ মরালিটি। ইনটুইশন ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ মরালিটি, এই বক্তব্যটা কাদের? ইনটিউশনিজম দিন।
ইনটিউশনিজম। তাই না? আমরা একটু আগেই দেখলাম যে তোমার ইনটিউশনিজমরা বলল যে ব্যক্তির ইনটিউশন বা ব্যক্তির যে সজ্ঞা সেটাই নৈতিকতার মানদণ্ড। তাহলে এখানে আমাদের প্রশ্ন যে তোমার কোনটা এদের সঙ্গে যাবে, পারফেকশনিজমের সঙ্গে যাবে। এখানে আমরা বলে রাখি যে যখন আমরা পারফেকশনিজম পড়বো তখন দেখতে পাবো যে পারফেকশনিস্ট যারা তারাও কিন্তু এটাই বলছে যে আমাদের মধ্যে থাকা যে রিজন বা আমাদের মধ্যে থাকা স্যার কথা কাটছে। যে প্রজ্ঞা, কথা কাটছে? স্যার দাদা কথা কথাটা কাটছে। কাটছে। হ্যালো, শুনতে পাচ্ছ? হুম? এখন শোনা গেল। মাঝে মাঝে কেটে যাচ্ছে দাদা। ও, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। হুম। তো আমি বলছিলাম এই পারফেকশনিস্টরাও কিন্তু এই রিজনের কথাই বলবে। এরাও বলবে যে আমাদের মধ্যে থাকা যে প্রজ্ঞা বা রেশনাল ক্যাপাসিটিস, এই রেশনাল ক্যাপাসিটিসটাকে যখন আমরা উপলব্ধি করতে পারবো তখনই আমরা আদর্শ মানুষ হতে পারবো। তাহলে এখানে আনসার আমরা কোনটা করব? অপশন 2টা। হ্যাঁ, দাদা স্ক্রিনটা কি ছোট হয়ে গেছে, মানে শেয়ার করেছো? স্ক্রিনটাকে তো শেয়ার করেছি, দেখতে পাচ্ছ না তোমরা? হ্যাঁ দেখতে পাচ্ছি তো। হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার প্রবলেম। দেখো, প্রলোজমেনা টু এথিক্স, ফাউন্ডেশন অফ এথিক্স, এথিক্স মেটাফিজিক্স অফ মরালস। সো মেটাফিজিক্স অফ মরালস কার লেখা? কান্ট। কান্টের লেখা। ফাউন্ডেশন অফ এথিক্স কার লেখা? টুডে রস। রসের। ডাব্লিউডি রস। ডাব্লিউডি রস। এই ডাব্লিউডি রস যিনি প্রিমা ফেসি ডিউটি এন্ড অ্যাকচুয়াল ডিউটির মধ্যে পার্থক্য করেছিলেন। প্রিমা ফেসি অব্লিগেশন বা অ্যাকচুয়াল অব্লিগেশনের মধ্যে পার্থক্য করেছিলেন। প্রলোগোমেনা টু এথিক্স কার? গ্রিন। যার কথা একটু আগে বললাম, যদি সঙ্গে সম্পর্ক। আর তাহলে পড়ে থাকলো মুরের হচ্ছে এথিক্স বা যেটাকে আমরা প্রিন্সিপিয়া এথিকা বলে থাকি। হ্যাঁ, এই প্রিন্সিপিয়া এথিকা থেকেই কন্টেম্পোরারি এথিক্স, হ্যাঁ, সমকালীন নীতিবিদ্যার জন্ম হচ্ছে। প্রশ্ন হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ সেড নাথিং। আচ্ছা, এখানে আনসার কি হলো দেখো না, A2 B3 C4 D1 কি আসছে আনসার? অপশন 1। অপশন 1। আসছে। ওকে, who among the following has said nothing is unconditionally good save the goodwill? মানে গুডউইল একমাত্র ভালো, কে বলেছিল? কান্ট। 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 তাই না? গুড হচ্ছে গুডউইল হচ্ছে আনকন্ডিশনাল, সদিচ্ছা। এর পরের প্রশ্ন, only the motive of an action is the basis of its moral judgment. Which one of the following holds this view? তাহলে আমাদের মোটিভটা কি আমাদের নৈতিক জাজমেন্টের ভিত্তি। একটু আগেই কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি, একটু আগেই, যদি ইনটিউশনিস্ট। তাই না? হ্যাঁ, যদি একটু ভালো করে শোনো, যখন আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করি বা খাতায় যদি লিখো তোমরা,
তাহলে দেখবে একটা তোমার এর মধ্যেই পিওয়াইকিউ অ্যানালিসিসের ক্লাসের মধ্যেই তোমার মোটামুটি 50-60 ধরনের কনসেপ্ট পেয়ে যাবে। ওকে, এরপরে আরেকটা প্রশ্ন, এ ওয়ার্ডস, ডি ওয়ার্ডস অ্যান্ড জি ওয়ার্ডস as belonging to on family প্রথমত কোন একজন থিঙ্কার, যে থিঙ্কার কি করেছেন না তোমার এথিক্সের মধ্যে এই শব্দগুলো ব্যবহার করেছেন, তো এটা কোন একটা ফিলসফারের স্টেটমেন্ট, এটা যিনি বলছেন এ ওয়ার্ডস, ডি ওয়ার্ডস এন্ড জি ওয়ার্ডস অ্যাজ বিলংস টু ওয়ান ফ্যামিলি। হ্যাঁ, যেরকম তোমরা পড়ো না যে একজন ফিলসফার, একজন এথিক্যাল থিঙ্কার, তিনি কি করছেন না বলছেন যে লেন্থ অ্যান্ড ব্রেথ, দৈর্ঘ্য এবং প্রস্থ, নৈতিকতার মধ্যে কি রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ আছে। কে বলেছিল বলো তো এটা? স্পেন্সার। স্পেন্সার। নোয়েল স্মিথ তার কথা নীতিবিজ্ঞান কাটছে। আলোচনায় মরাল ল্যাঙ্গুয়েজের ফাংশন ব্যাখ্যা স্যার করতে শোনা গিয়ে- যাচ্ছে না। কথাটা কাটছে দাদা। কথা কি খুব কাটছে? হ্যাঁ, মাঝে মাঝে কেটে যাচ্ছে দাদা। যদি অল্প এগুলো কাটে আটকে যাচ্ছে। তাহলে আমার মনে হয় একটু মন দিয়ে শুনলে তোমরা শুনতে পাবে, বুঝলে? না স্যার, শোনা যাচ্ছে না না। না দাদা, অনেকটাই কেটে যাচ্ছিল তখন, শোনা যাচ্ছিল না। এখন শোনা যাচ্ছে না? এখন দাদা পরিষ্কার শোনা যাচ্ছে। ওকে, হ্যাঁ, তো আমি কি বলছিলাম না নোয়েল স্মিথ তিনি কি করছেন না মরাল ল্যাঙ্গুয়েজের ফাংশন কিভাবে হয় সেটা ব্যাখ্যা করতে গিয়ে কয়েকটা কনসেপ্ট দিচ্ছেন, কয়েকটা ভাষা ব্যবহার করছেন, যেমন অ্যাপ্রিশিয়াল ওয়ার্ডস। অ্যাপ্রিশিয়াল ওয়ার্ডস কোনগুলো বলো দেখি? ধরুন আমি কাউকে বললাম হ্যাঁ অনেস্ট ইজ গুড, অ্যাপ্রিশিয়েট করছি না? হ্যাঁ, তো এই যে কোনো কিছুর অ্যাপ্রুভাল করা, কোনো কিছু ডিসঅ্যাপ্রুভাল করা কার মাধ্যম দিয়ে? যখন আমি অ্যাপ্রিশিয়েট করি কাউকে, বাহ দারুণ, তো তখন আমি চাইছি যে কাজটা করো। এই যে অ্যাপ্রিশিয়াল ওয়ার্ডস, এটাকে সংক্ষেপে বলা হয় এ ওয়ার্ডস। আবার কখনো কখনো হয় ডাইরেক্ট, আমি বলি কথাটা ডাইরেক্টিভ ওয়ার্ডস, যেমন ওট, শুড, মাস্ট, ডিউটি। ইউ শুড ডু দিস, ইউ ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ। তোমার এটা করা উচিত, তোমার অবশ্যই সত্য কথা বলা উচিত। এইটা আমি ডাইরেক্ট ভাবে তোমাকে বলছি, কিন্তু একটাতে বললাম বাহ খুব ভালো তো, আর একটা কি বললাম ডাইরেক্ট ভাবে তোমাকে বললাম। কিন্তু এই যে ডাইরেক্টিভ ওয়ার্ডস, এটাকে কি বলা হয় সংক্ষেপে? ডি ওয়ার্ডস। মনে থাকবে। আর একটা হচ্ছে জি ওয়ার্ডস, এটাকে আমরা বলতে পারি গুড মেকিং ক্যারেক্টারিস্টিক্স, যেমন কাইন্ডনেস বা কারেজ। যেমন আমি তোমাকে বললাম যে হেল্পিং আদার্স ইজ গুড বিকজ ইট শোস কাইন্ডনেস। কাউকে কারো ভালো করা উচিত, কাউকে সাহায্য করা উচিত, কারণ এটার মধ্যে তোমার যে ভালোত্ব প্রকাশিত হয়, তোমার মধ্যে যে দয়াশীলতা আছে সেটা প্রকাশিত হয়। এই যে তোমাকে একটা বেশ সুন্দরভাবে আমি একটা ভালো মানুষের দিকে নিয়ে যাচ্ছি, এই যে ব্যাপারটা গুড মেকিং ক্যারেক্টারিস্টিক্স, এটাকে সংক্ষেপে বলা হয় জি ওয়ার্ডস। সো এই তিনটে বিষয় কে দিচ্ছেন আমাদের? না নোয়েল স্মিথ। এটা মনে রাখবে পরীক্ষার জন্য। এরপর, who among the following philosophers
criticize the concept of human rights by saying there are no such rights and behave in them is one with belief in witches and unicorns. আসলে এটা মূলত তো এথিক্সের প্রশ্ন নয়, বাট হয়তো দিয়ে দিয়েছে, তৈরি করেছে রুবি এটা আমাদের স্টুডেন্ট। তোমরা তো ফাঁকিবাজ, হ্যাঁ তোমরা তো করোনি, তোমাদেরকে বলেছিলাম। তো এখানে কি বলছে যে সোশিও পলিটিক্যাল যে ফিলসফি তার অংশ, যারা হিউম্যান রাইটস এর ক্রিটিসাইজ করছে, ঠিক আছে, মানব অধিকারের ধারণাকে ক্রিটিসাইজ করতে গিয়ে বলছে যে তোমার এটা হচ্ছে এমন একটা অধিকার, হ্যাঁ এটাকে আদৌ আছে নাকি তার সন্দেহ। এটাকে মূলত আমরা ওই ডাইনি বা ওই ভূত পেত বলতে পারি, মানে একটা অশুভ, হ্যাঁ সত্তার সাথে তুলনা করছেন মানব অধিকারকে। এই কাজটা করেছে অ্যালেসডিয়ার ম্যাকইন্টায়ার। কে কথাটি বলেছেন? অ্যালেসডিয়ার ম্যাকইন্টায়ার, ঠিক আছে। কি নাম বললাম? এটা আমাদের এথিক্স এর প্রশ্ন না, ঠিক আছে। আমরা যখন তোমার সোশিও পলিটিক্যাল ফিলসফি আলোচনা করব তখন এনাকে নিয়ে আলোচনা করব, হ্যাঁ। তবে ইনার কিছু গ্রন্থ তোমরা মনে রাখবে, আফটার ভার্চু বলে একটা গ্রন্থ আছে, ইনি কিন্তু তোমাদের সিলেবাসে আছে, মাথায় রাখবে, যেমনটা না তিনি আউট অফ সিলেবাস, ইনি তোমাদের ইউনিট 8 এর সিলেবাসে আছে। আচ্ছা ইউনিট 8 এর কোন পার্টে আছে বলো তো? মাল্টিকালচারালিজম। হ্যাঁ মাল্টিকালচারালিজম। মাল্টিকালচারালিজম। আর কেউ কমিউনিটারিয়ানিজমের নাম পাওনি তোমরা? হ্যাঁ কমিউনিটারিয়ানিজম। হ্যাঁ তাহলে অ্যালেক্সডের ম্যাকইন্টায়ার একজন কমিউনিটারিয়ান ফিলসফার, এবং এনাকে কি বলা হয়? নিও অ্যারিস্টটলিয়ান বলা হয়, তাই না? ইনি কি নিও অ্যারিস্টটলিয়ান, নব্য অ্যারিস্টটল পন্থী। এরকম একটা কথা আছে, দেখবে তোমাদের পরীক্ষার জন্য মনে রাখবে তোমরা নেটের, যে বলা হয় যে তোমার অ্যারিস্টটল যতটা না অ্যারিস্টটল পন্থী ছিলেন, তার থেকে এই ম্যাকইন্টায়ার বেশি অ্যারিস্টটল পন্থী ছিলেন, এরকম একটা কথা শুনতে পাওয়া যায়। হ্যাঁ এই যে আফটার ভার্চু, এটা কিন্তু ওই অ্যারিস্টটলের অনুসরণে লেখা। এগুলো পড়িয়েছি আমি, যারা পুরাতন স্টুডেন্ট তারা জানবে, এই জায়গাগুলো অলরেডি ডিসকাস হয়েছে আমাদের থিওরি ক্লাসগুলোতে, যদিও তোমাদের কোনো ওয়েস্টার্ন পলিটিক্যাল ফিলোসফি আমি পড়াইনি, সেই জন্য হয়তো নতুন লাগছে। তো অ্যালেসডিয়ার ম্যাকইন্টায়ার আমরা সোশিও পলিটিক্যাল অংশে পড়ব। Which one of the following is not a kind of uniformity according to male? এটাও আমাদের এথিক্স এর প্রশ্ন না, এটা হচ্ছে লজিকের প্রশ্ন, তাই না? তাহলে ইউনিফর্মিটি অফ সাকসেশন, ইউনিফর্মিটি অফ কোএক্সিস্টেন্স এবং ইউনিফর্মিটি অফ সিমিলারিটি, এগুলো ইউনিফর্মিটি যাবে, সায়েন্সটা যাবে না, লজিকের প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, কনসিকুয়েন্স অফ অ্যাকশন ইজ দ্য বেসিস অফ মরাল জাজমেন্ট, ঠিক আছে। তাহলে ফলাফলকে নৈতিকতার ভিত্তি বলবে কারা? প্রথমত ফলাফলকে নৈতিকতার ভিত্তি বলে যারা, তাদেরকে আমরা বলি কি? টেলিওলজিস্ট। টেলিওলজিস্ট। এই টেলিওলজিস্টের মধ্যে কারা পড়ে? ইউটিলিটিয়ানিজম পড়ে। এই টেলিওলজিজম পড়ে তোমার প্র্যাগম্যাটিজম পড়ে। এই টেলিওলজির মধ্যে হেডনিজমও পড়ে, কারণ এরা কনসিকুয়েন্সকে ইম্পর্টেন্স দেয়, ঠিক আছে। এদের কাছে কনসিকুয়েন্সটা ম্যাটার করবে, ফলটা ম্যাটার করবে, তাই না? সো হেডনিজম হবে এটা আনসার, বা হেডনিস্টরা হবে এর আনসার। ইনটিউশনিস্ট একটু আগেই বললাম, এরা মোটিভ দেখে। রিগোরিজম
কান্টের ফিলসফি, কান্টের এথিক্যাল থিওরি, রিগরিজম বা রেশনালিজম যেটা আমরা বললাম, এটা তো কখনোই ফলের উপর গুরুত্ব দেবে না, তাই না? এরা টোটালটাই সেলফ রিয়ালাইজেশনের উপর গুরুত্ব দেয়। যেরকম পারফেকশনিজম সেলফ রিয়ালাইজেশনের উপর গুরুত্ব দেয়, ঠিক একই রকম রিগরিজমও সেলফ রিয়ালাইজেশনের উপর গুরুত্ব দেয়। হ্যাঁ, এটাও তোমাদের এক বছর পড়েছিল যে কারা কারা সেলফ রিয়ালাইজেশনের উপর গুরুত্ব দেয়। সেখানে রিগরিজম ছিল, পারফেকশনিজমও ছিল। তো আনসার বোথ নেওয়া হয়েছিল। এবং বলে রাখি পারফেকশনিজম, রিগরিজম এবং ইউডোমনিজম তিনটাই হবে কিন্তু। ওকে, এর পরের প্রশ্ন দেখো তোমরা কি বলছে, যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু ইন্ডাকশন অ্যান্ড মার্ক দ্য কারেক্ট কোড। কি আছে না, জে.এস. মিল কনসেভ, আচ্ছা এটাও কিন্তু এথিক্সের প্রশ্ন না, এই প্রশ্নগুলোকে কেন এখানে দিয়ে দিয়েছে? হ্যাঁ, এইখানে তিনটেই কিন্তু ট্রু। ইন্ডাকশন বা আরোহ সম্পর্কে জে.এস. মিলের যে কনসেপ্ট, যেখানে উনি বলছেন এটা এভিডেন্সিং প্রসেস, হ্যাঁ, আর ওয়েল ইনি বলছেন এটা এসেন্সিয়ালি ডিসকভারি ইন্ডাকশনটা, আর চার্লস পিয়ার্স বলছেন এটা হচ্ছে জেনারেলাইজেশন। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন নেই এখন। এরপর দেখো র্যাশনালিজম, ইমোটিভিজম, ইউটিলিটারিয়ানিজম এবং প্রেসক্রিপটিভিজম। র্যাশনালিজম কার সঙ্গে যাবে একটু আগে বললাম, কান্ট। 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 ইমোটিভিজম কার সঙ্গে যাবে, পেয়ার। এই যে ইউটিলিটারিয়ানিজম কার সঙ্গে যাবে, মিল। আর মিল। প্রেসক্রিপটিভিজম আর হেয়ার। পেয়ার। আচ্ছা, প্রেসক্রিপটিভিজম কগনিটিভ নাকি নন কগনিটিভ থিওরি? নন কগনিটিভ। কগনিটিভিজম এবং নন কগনিটিভিজমের মধ্যে কারা বলে যে নৈতিক বাক্যগুলোর সত্য মিথ্যা বিচার করা যায়? কগনিটিভিজম। কারা বলে কগনিটিভিজম, তাই না? কগনিটিভিজম। আর কারা বলে যে নৈতিক বাক্যগুলো সত্য মিথ্যা বিচার করা যায় না? নন। নন কগনিটিভিজম। ওকে, ওই যে একটু আগে বললাম না ইমোটিভিজম, তাই না, স্টিভেনসন, এরা নন কগনিটিভিজমের ব্লক। এরা বলে যে এদের যে সত্য মিথ্যা বলা যায় না নৈতিক বাক্যগুলোকে, এই যে ইয়ার এরা নৈতিক বাক্যগুলোর সত্য মিথ্যা বিচার করা যায় না এই জাজমেন্টগুলোকে। বাট এই ন্যাচারালিজম বা নন ন্যাচারালিজম এরা কিন্তু বলবে যে নৈতিক বাক্যগুলোকে আমরা সত্য মিথ্যা রূপে বিচার করতে পারি। ওকে, চলো এটার আনসার কি হলো? অপশন 2। A3 মানে হচ্ছে অপশন 2 আনসার, তাই না? মিলছে না দাদা অপশন, মিলছে না? না সিডিটা মিলছে না, অপশন 2টা কিন্তু সিডিটা মিলছে না। এই তোমরা এইভাবে লিখে রাখো, মানে দরকার নেই লেখার, প্রয়োজন নেই। হ্যাঁ, তো বুঝতে পারছো, এখান থেকে যদি কারো না জানা থাকে তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। শর্টটা দেখলে হচ্ছে। চাপ নেই। এরপর দেখো দ্য পলিটিক্যাল লস। আমরা যখন স্ট্যান্ডার্ড অফ মরালিটি পড়েছিলাম প্রথম দিকের ক্লাসে, তখন আমি বেশ কিছু বিষয় বলেছিলাম। যেমন আমি বলেছিলাম ডিভাইন ল অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড অফ মরালিটি। কে কে বলেছিল? ডেকার্ট পেলে। ডেকার্ট, লক, প্যালে। ডেকার্ট, লক, পেলে। ডেকার্ট, লক, উইলিয়াম পেলে এরা বলেন ডিভাইন ল অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড অফ মরালিটি। এছাড়াও আমি বলেছিলাম যে ল অফ বিউটি অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড অফ মরালিটি, যে শেফার্ড বুড়ি। তাই না, আচ্ছা, সৌন্দর্য নৈতিকতার মানদণ্ড। ওকে, এছাড়া এই পলিটিক্যাল ল এর কথাও বলেছিলাম যে হবস। পলিটিক্যাল ল অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড অফ মরালিটি বা স্টেট ল বা সিভিল ল, এটা হচ্ছে হবস এর কথা। হবস। আর হবস এই কথাটি বলছেন যে পলিটিক্যাল লস আর দ্য হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল ইন দ্য ম্যাটার্স অফ মরালিটি। তার মানে নৈতিকতার বিচারের ক্ষেত্রে কাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে? পলিটিক্যাল লসকে। অর্থাৎ স্টেটের যেটা ল সেই অ্যাকর্ডিং আমরা নৈতিকতাকে বিচার করব।
এরপরের প্রশ্ন দেখো, মেটাফিজিক্স অফ মরালস কার লেখা? কান্টের। কান্টের। দ্য রাইট অ্যান্ড দ্য গুড, রস, WD রস। WD রস। ডাব্লিউডি রস। রসের। দ্য সায়েন্স অফ এথিক্স, স্টিফেন। স্টিভেনসন। স্টিফেন। আর আর এম হিয়ারের হবে ফ্রিডম ফ্রিডম এন্ড রিজন। ফ্রিডম এন্ড রিজন। রিজন। ঠিক আছে, কি বললাম? সায়েন্স অফ এথিক্স কার লেখা? স্টিফেন। স্টিফেনের, তাই তো? মেটাফিজিক্স অফ মরালস কার লেখা? কান্টের। কান্টের। ওকে, কান্টের। আর দ্য রাইট অ্যান্ড দ্য গুড, WD রস। ডাব্লিউডি রস। ওকে, তাহলে পড়ে থাকলো কি, সবগুলো হয়ে গেল নাকি? ফ্রিডম অ্যান্ড রিজন, এটা তো বলে দিলাম। আর এম হিয়ার। এই স্টিফেনের পুরো নাম হচ্ছে কি নাম এর? লেসলি স্টিফেন। কি বললাম? লেসলি স্টিফেন। লেসলি স্টিফেন। হ্যাঁ, লেসলি স্টিফেন। ইনি কিন্তু লিখে রাখবে খাতায়, ইনি বলেছিলেন যে মরাল যে সেন্টিমেন্টস গুলো, মরাল সেন্টিমেন্টস গুলো হচ্ছে ইনস্টিংক্টস। তার মানে নৈতিক অনুভূতি যেগুলো, সেগুলো কি? সেগুলো তোমার ইনস্টিংক্ট, প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তি। কিন্তু আর বিখ্যাত বা ফেমাস কনসেপ্ট। এবং ইনার সম্পর্ক কার সঙ্গে? ওই যে তোমরা ইভলিউশন যে এথিক্স পড়ো, হেডোনিজমের সাথে। তাই না? এই ইভলিউশনারি যে এথিক্সের যে সিস্টেম, ইভলিউশনারি হেডোনিজম টেডোনিজম, এর সঙ্গে এরা সম্পর্ক। আর বাকিদেরকে তো চিনো তোমরা, রসকেও চিনো, আর এম হিয়ার কেও চিনো। তো লেসলি স্টিফেন হচ্ছে ইভলিউশনারি এথিক্স এর সঙ্গে যুক্ত। এবং তার একটা যে বিখ্যাত কথা হচ্ছে এটা, যে আমাদের মরাল সেন্টিমেন্টস গুলো হচ্ছে ইনস্টিংক্টস, INSTINCTS, হচ্ছে প্রবৃত্তি। ওকে, চলো। Which one of the following theory holds the view eye for an eye? তাহলে আমরা যখন রিট্রিবিউটিভ থিওরি। রিলেটিভিটি থিওরি। তিন ধরনের থিওরি রয়েছে, একটা হচ্ছে রিফর্মেটিভ, একটা হচ্ছে রেট্রিবিউটিভ, আর একটা হচ্ছে ডিটারেন্ট বা ডিটারেন্ট। প্রিভেন্ট। ডিটারেন্ট বা প্রিভেন্টিভ। তো রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্ট, যারা ব্যক্তিকে এডুকেশন দেওয়ার কথা বলে, যেমন আমরা মহাত্মা গান্ধীর কথা বলতে পারি, আমরা ফ্রয়েডের কথা বলতে পারি, আমরা প্লেটোর কথা বলতে পারি। এরা শিক্ষা দিয়ে ব্যক্তির সংশোধনের কথা বলে, চরিত্র সংশোধন। ডিটারেন্ট বা প্রিভেন্টিভ থিওরি অফ পানিশমেন্টে কি বলা হয় না, ব্যক্তিকে কি করতে হবে? আটকাতে হবে, যাতে ফিউচারে স্যার শোনা যাচ্ছে না। দাদা কথা কাটছো দাদা। শুনতে পাচ্ছ না? হ্যালো, শুনতে পাচ্ছ? শোনা যায়, শোনা যায়। ওকে, আমি বললাম যে এই যে তোমার ডিটারেন্ট বা প্রিভেন্টিভ থিওরি অফ পানিশমেন্ট, এই ডিটারেন্ট বা প্রিভেন্টিভ থিওরি অফ পানিশমেন্টে আমরা দেখতে পাই যে এরা ফিউচার সেন্ট্রিকের কথা বলে। অর্থাৎ ব্যক্তিকে এই জন্য শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এই বিষয়টা আর না ঘটে, তাই না?
কারণ এটা উপযোগবাদীদের তত্ত্ব, এর সঙ্গে ইউটিলিটারিজমের সম্পর্ক, ডিটারেন্ট বা প্রিভেন্টিভ থিওরি অফ পানিশমেন্ট। আর রেট্রিবিউটিভ থিওরি, যেটাকে আমরা বলি প্রতিশোধাত্মক শাস্তি তত্ত্ব, এরা স্যার কথা কাটছে। মানে কথাটা কাটছে দাদা। কথা কি খুবই কাটছে? হ্যাঁ, দাদা শোনা যাচ্ছে না। একবারে শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ এখন? হ্যালো, আমার কথা শোনা যায়? দাদা কথা কাটছে। এখন শুনতে পাচ্ছ কি কথা আমার? হ্যালো, কিছু শোনা যাচ্ছে না দাদা। কিছুই শুনতে পাচ্ছ না? এবার শোনা যাচ্ছে। আমি বললাম না দাদা, আবার শোনা যাচ্ছে না। দেখো শুনতে পাচ্ছ কি না? এখন শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, কথা কাটছে স্যার। হ্যাঁ দাদা। শোনা শুনতে পাচ্ছ না কথা আমার? কিছু শোনা যাচ্ছে না দাদা। বেশি কিছু বলতে গেলে শোনা যাচ্ছে না। কিন্তু না শোনার কথা তো না। এবার শোনা যাচ্ছে। মানে পড়ার সময় তোমরা শুনতে পাও না, তাই না? কিন্তু এরকম যখন আমি জিজ্ঞাসা করি তখন শুনতে পাও। শুনতে যদি না পেতে, এখন পরিষ্কার শোনা যাচ্ছে দাদা। যদি না শুনতে পেতে, তাহলে যখন আমি জিজ্ঞাসা করছি শুনতে পাচ্ছ কিনা, তখন তো ঠিক উত্তর বলছো দাদা শুনতে পাচ্ছি না। তাহলে এটা কি করে শুনতে পাচ্ছ? তাই না? শোনা যাচ্ছে। হ্যাঁ, তখন শুনতে পেয়ে যাও, তাই না? ওকে, তো যেটা আমি বলছিলাম যে ডিটারেন্ট বা প্রিভেন্টিভ থিওরি অফ পানিশমেন্ট, এখানে আমরা ফিউচার সেন্ট্রিক। স্যার শোনা যাচ্ছে না, কাটা কাটা আসছে। ঠিক আছে, চলো আজকে দাদা কথাটা কাটছে। আমরা আজকের ক্লাসটা এখানেই কি করি, যেহেতু তোমাদের শুনতে সমস্যা হচ্ছে। হ্যাঁ,